Now today's last topic is data table. Okay, তাহলে আমরা এখন ডেটা টেবিলটা করব। Now this is the last topic, data table. তোমরা নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো, ডেটা টেবিল means the figure will be a table like structure. ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে সমস্ত ডায়াগ্রাম গুলোতেই কিন্তু কিছু ডেটা অ্যাভেলেবেল, কিছু ডেটা প্রোভাইড করা থাকে, and the mode of representation of the data is different. বার গ্রাফের ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং কতগুলো বার লাইক পিকচার দেওয়া থাকে। পাই চার্টের ক্ষেত্রে সার্কুলার ডায়াগ্রাম, লাইন গ্রাফ যেটা আমরা আজকে করলাম এক্ষুনি, দ্যাট ইজ আ হার্টবিট লাইক স্ট্রাকচার। ডেটা টেবিল ইজ আ টেবিল ফরম্যাট। কিন্তু সবেতেই দেখো কিছু ডেটা প্রোভাইড করা থাকে, কিছু ডিরেকশন দেওয়া আছে, অ্যাকর্ডিংলি আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। আচ্ছা, আমি ডেটা টেবিল শুরু করার আগে একটা জিনিস বলে নিই। এই ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা যেটা দেখতে পাবে আর তোমরা যদি সলভ করো বিভিন্ন বই, সেখানে দেখবে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে মিক্সড গ্রাফ। এটা নতুন কোনো জিনিস নয়। মিক্সড গ্রাফ এই যে আমরা এতগুলো গ্রাফ করলাম, বার গ্রাফ করলাম, পাই চার্ট করলাম, লাইন গ্রাফ করলাম, ডেটা টেবিল করলাম। মিক্সড গ্রাফ মিন্স পরীক্ষার সময় এরকমও দিতে পারে যে একটা পাই চার্ট দিল, একটা ডেটা টেবিল দিল, বা একটা বার গ্রাফ দিল, দুটো পাই চার্ট দিল, বা একটা পাই চার্ট দিল, একটা লাইন গ্রাফ দিল। মানে ডেটাগুলো যে দিয়েছে সেগুলো দুটো পাই চার্ট আমরা করেছি, দুখানা সার্কুলার ডায়াগ্রাম দিয়ে আমরা কোশ্চেন করেছি। সেম জিনিস, ওই একই ডেটা একটা পাই চার্টে রিপ্রেজেন্ট করা আছে, একটা লাইন গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করে দেওয়া আছে। তো দ্যাট ইজ নোন অ্যাজ মিক্সড গ্রাফ। নতুন কোনো জিনিস নয়, যা আমরা করেছি সেই মেথডেই কিন্তু সেটা করতে হবে। ঠিক আছে, এরকম কোশ্চেন তোমরা করতে দেখবে যখন তোমরা সলভ করবে, বিভিন্ন বই পাবে, সেটা নিয়ে কোনো কিছু সমস্যা নেই। একই মেথডে করবে, দেখবে হয়ে যাবে। যদি একান্ত না হয়, যখন আমাদের ক্লাস আবার রিজিউম করবে নর্মালি, তখন অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবে, আমাকে ক্লারিফাই করবে, এগুলো আমি বলে দেবো। ঠিক আছে, দেখো ডেটা টেবিল ডায়াগ্রাম দেখিয়ে বুঝতে পারছো, দিস ইজ আ টেবিল লাইক ডায়াগ্রাম। প্রথমে আমাদের, যেরকম আমি আগেও করেছি, ডিরেকশনটা ভালো করে পড়তে হবে, যে এই যে টেবিলটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে। স্টাডি দ্য ফলোইং টেবিল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন বেসড অন ইট। এক্সপেন্ডিচার অফ এ কোম্পানি ইন লাখ রুপিস। প্রথমে এটা বাদ, এই লাখটা কোনো ব্যাপার না, কোটি বা হাজার যদি থাকতো তাতেও কোনো সমস্যা নেই, অনলি দ্য ভ্যালু ইজ ইম্পর্টেন্ট, লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। এক্সপেন্ডিচার্স অফ এ কোম্পানি পার অ্যানাম ওভার দ্য গিভেন ইয়ার্স। তাহলে এই যে বছর দেখো দেওয়া আছে, কতগুলো বছর দেওয়া আছে, 98 টু 2002। প্রত্যেকটা বছরের দেখো করেসপন্ডিং এক্সপেন্ডিচারটা দেওয়া আছে। তোমার 1998 দেখো স্যালারি 288, ফুয়েল ট্রান্সপোর্ট 98, বোনাসের পেছনে খরচ 3, ইন্টারেস্ট অন লোন হচ্ছে 23.4, ট্যাক্সেস হচ্ছে 83। Similarly, all the years are given, all the corresponding expenditure are given respectively. তো এই ডেটাই আমার দেওয়া আছে। এবার একটা জিনিস তোমরা দেখো, বোঝার চেষ্টা করো, এই যে ডেটাগুলো, এই যে স্যালারি, ফুয়েল ট্রান্সপোর্ট, বোনাস, ইন্টারেস্ট, লোন, এটা টেবিল ফরম্যাটে দেওয়া আছে। এটা কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা লাইন গ্রাফেও করতে পারি, এই ডেটাগুলো লাইন গ্রাফেও দেওয়া থাকে। তার মানে আমার যেটা কাজ হচ্ছে ডায়াগ্রাম থেকে ডেটাগুলোকে ক্যাপচার করা।
ডেটাগুলোকে বোঝা যে ডায়াগ্রামে যেটাগুলো দেওয়া আছে সেগুলো কিরম ভাবে দেওয়া আছে এবং সেগুলো কি ডিনোট করছে, এগুলো বুঝতে পারলেই দেখবে অনেক ইজি হয়ে যায় আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন করা। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 1, what is the average amount of interest per year which the company had to pay during this period? বলছে যে এই যে ইন্টারেস্ট, দেখো এখানে ইন্টারেস্ট মানে কোনটা, এই যে এটা বলছে এই কোম্পানিকে এই যে পিরিয়ড মানে 98 থেকে 2002 এই পিরিয়ডে কত অ্যাভারেজ ইন্টারেস্ট পে করতে হচ্ছে। অ্যাভারেজ ইন্টারেস্ট পে মানে এই সমস্ত ইন্টারেস্ট গুলোকে যোগ করতে হবে, যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে, কারণ কতগুলো বছর হচ্ছে 1 2 3 4 5টা বছর, তাহলে 5টা বছরের টোটাল ইন্টারেস্ট বার করে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। দ্যাট ইজ আনসার। এবার ভালো করে দেখো কি করে তাড়াতাড়ি করতে হয় এটা। সমস্ত দেখো অপশন দেওয়া আছে, এটাই কিন্তু সুবিধা যে আমি কি করে তাড়াতাড়ি করব। ভালো করে দেখো আমায় কি করতে হবে, এই যে ইন্টারেস্ট গুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ইন্টারেস্ট কি কি আছে দেখো, 23.4, 32.5, 41.6, দেন 36.4, দেন 49.4। আমাকে সবকটাকে অ্যাড করতে হবে। সবকটা অ্যাড মানে শুধুমাত্র ডেসিমেল গুলোকে অ্যাড করো, তাহলে হবে। দেখো ডেসিমেল দেখো মানে কি, আর 23.4 মানে ডেসিমেল মানে জাস্ট 0.4টাকে নাও, তারপর 2.5 জাস্ট 0.5 কে নাও, then 41.6 only take the 6, then 36.4 that is 0.4, then 49.4 again 0.4, add করো 4 plus 4 8 plus 6 14 plus 19 plus 4 23, that means 3, 23 means 3. Now have put the average, that means by 5. Why by 5? Because 5 consecutive years are given. So 3 5, that means 0.6. 3 by 5, that means 0.6. Now look at the option. In which option 0.6 is there? Option D is 6.6. So this is the answer. The answer is option D. এটা করে তাড়াতাড়ি হবে, যদি আমি এরকম করি যে সবকটাকে যোগ করব দেন 5 দিয়ে ভাগ করব, তাহলেও আনসার ওটাই বেরোবে, একটু সময় লাগবে, টাইম কনজিউমিং। তো এরকম কিছু কিছু মেথড যদি আমরা ফলো করি ক্যালকুলেশনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার মনে হয় ডেটা ইন্টারপ্রিটেশন করাটা অনেক সহজ হবে। ঠিক আছে, নাও নেক্সট প্রবলেমে যাও। Now question number 2. The total amount of bonus paid by the company during the given period is approximately what percentage of the total amount of salary paid during this period? তো বলছে যে টোটাল বোনাস মানে আমাকে বোনাসটা যোগ করতে হবে, মানে এটা পুরো যোগ করতে হবে। Is approximately what percentage of the total amount of salary paid during this period? টোটাল বোনাসটা টোটাল স্যালারি মানে এইটা, তাহলে টোটাল বোনাসটা বার করতে হবে, টোটাল স্যালারি বার করতে হবে। আমাকে বলেছে যে টোটাল বোনাসটা টোটাল যে স্যালারির কত পার্সেন্টেজ। পার্সেন্ট স্যালারি আছে, তার মানে স্যালারিটা আমার নিচে বসবে, ডিনোমিনেটরে বসবে। এটা খুব ইম্পর্টেন্ট পার্সেন্টেজের ক্ষেত্রে, কিন্তু হোয়াট পার্সেন্টেজের পরে যে জিনিসটা থাকে সেটা সব সময় আমার নিচে বসে। তাহলে আমার প্রথম কাজ কি,
টোটাল বোনাসটা বার করা। জাস্ট যোগ প্লাস 0.52 প্লাস 3.84 3.68 প্লাস 3.96 আমাদের এটাকে এবার অ্যাড করতে হবে। আর কি করতে হবে? স্যালারিটাকেও অ্যাড করতে হবে। স্যালারিতে কি কি আছে দেখো, টোটাল স্যালারিটাও দেখো, $288 প্লাস 342 প্লাস 324 প্লাস 336 প্লাস 420। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে টোটাল বোনাসটা বার করা, দেন আমাদের কাজ হচ্ছে স্যালারিটা বার করা। জাস্ট যোগ করো, জাস্ট যোগ করো। কি কি যোগ করবো আমরা? টোটাল বোনাসটাকে যোগ করব। টোটাল বোনাসটা যোগ করলে দেখবে তোমরা পাবে হচ্ছে 17। জাস্ট যোগ করে নিও তোমরা বাড়িতে। টোটাল বোনাস যদি আমরা যোগ করি দ্যাট উইল বি 17। আর যদি টোটাল স্যালারি মানে এই যেগুলো আমি লিখলাম এগুলো যোগ করা হয় সেটা হবে 1710, 1710। এবার দেখো কি বলছে আমাদের, টোটাল বোনাসটা টোটাল স্যালারির কত পার্সেন্ট। তো উইথ রেসপেক্ট টু স্যালারি, বিকজ হোয়াট পার্সেন্টেজের পরে স্যালারিটাই দেওয়া আছে, সো দিস স্যালারি পার্ট উইল বি ইন দা ডিনোমিনেটর পোর্শন। এটা কি হবে? টোটাল বোনাস 17 বাই টোটাল স্যালারি 1710 ইন্টু 100। ইন্টু 100 কেন? বিকজ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে দেখো অ্যাপ্রক্সিমেটলি কথাটা লেখা আছে। এবার অ্যাপ্রক্সিমেশনে কিছু নিয়ম আছে, সেটা আগে দেখে নাও। আমাদের এটাই সলভ করতে হবে, কিন্তু এটাই আনসার, 17 বাই 1710 ইন্টু 100। এবার সলভ করার আগে আমাকে যেহেতু অ্যাপ্রক্সিমেটলি বলেছে, অ্যাপ্রক্সিমেটলি করার নিয়ম দেখো, ভালো করে দেখো। ধরো 3.78, এটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 4। কেন? কারণ দেখো দশমিকের পরে দেখো 7 আছে। মনে রাখতে হবে ডেসিমেলের পরে যদি 5-এর বেশি থাকে তাহলে 1 বেড়ে যাবে। 3.78 ডেসিমেল পরে দেখো 7 আছে, তার মানে 5-এর বেশি, তাহলে 3টা 1 বেড়ে গিয়ে 4 হয়ে যাবে। আবার 3.27 ধরো যদি থাকে, ডেসিমেলের পর দেখো 2 আছে, 2টা কি 5-এর কম, তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, 3ই থেকে যাবে। তো অ্যাপ্রক্সিমেশনের নিয়মটা এটাই, যদি ডেসিমেলের পরে 5-এর বেশি থাকে তাহলে 1 বেড়ে যায়। 3.78 ডেসিমেলের পরে 7 আছে, ওই জন্য 3-এর জায়গায় 4 হয়ে গেল। 3.27 ডেসিমেলের পরে 2 আছে, 5-এর কম, ওই জন্য নো চেঞ্জ, দ্যাট ইজ 3টা 3ই থেকে যাবে। কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়টা দেখো, ধরো 3.54, আমি বললাম দশমিকের পরে 5-এর বেশি থাকলে 1 বেড়ে যায়, 5-এর কম থাকলে সেম থাকে। কিন্তু যদি 5ই থাকে তাহলে কি হবে? দশমিকের পর যদি 5ই থাকে তাহলে কি হয় দেখো, আমাকে আগের সংখ্যাটা দেখতে হবে। এটা যদি বিজোড় সংখ্যা, যদি এটা অড নাম্বার হয় তাহলে 1 বেড়ে যাবে, মানে 4 হয়ে যাবে, অ্যাজ দিস ইজ আ অড নাম্বার। আর যদি এটা এরকম থাকে 4.54, দশমিকের পর দেখো 5ই আছে, আগের সংখ্যা দেখবো, এটা দেখো একটা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, তাহলে সেম থাকবে, নো চেঞ্জ। তাহলে দশমিকের পর যদি 5ই থাকে
তাহলে আমি আগের সংখ্যাটা দেখব, যদি এটা অড থাকে তাহলে 1 বেড়ে যাবে, দশমিকের পর যদি 5ই থাকে আমি আগের সংখ্যাটা দেখব, যদি এটা ইভেন নাম্বার থাকে দেন নো চেঞ্জ, 4 দেখো 4ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। দিস ইজ দ্য রুল অফ অ্যাপ্রক্সিমেশন। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে প্লাস মাইনাস 1 পর্যন্ত আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি। দ্যাট মিনস ধরো 21কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 3 21। তার মানে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ অ্যালিগেশন 20/7টাও 3 হবে। কেন? 7 3 21, আমার 20 যদি থাকে এটা -1 প্লাস মাইনাস 1 পর্যন্ত আমি অ্যাপ্রক্সিমেশন করতে পারি, তাতে আমার অ্যাকচুয়াল আনসারটা খুব একটা চেঞ্জ হয় না, নট মোর দ্যান দ্যাট। যদি আমি প্লাস মাইনাস 2 3 4 করে ফেলি তাহলে কিন্তু অনেকটা ডিফার করে যাবে, তাহলে হবে না, অপশনটা আমি বুঝতে পারবো না কোনটা আনসার হবে। কিন্তু প্লাস মাইনাস 1 পর্যন্ত করলে আমি কিন্তু মোর অর লেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাক্ট আনসার। তার মানে 21/7 যদি 3 হয়, 21 থেকে 1 কম 20/7 ও 3, আবার 21 থেকে 1 বেশি 21 থেকে 1 বেশি মানে 22/7টাও কিন্তু আমার 3ই হবে। 7 3 21, 1 বেশি, তো সেটাও কিন্তু আমার 3ই হবে। তো প্লাস মাইনাস 1 পর্যন্ত আমি অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে করতে পারি। এবার দেখো সলভ করব এটা। 0 0 কেটে গেল। 17 10 তো 170, এখানে দেখো 171 আছে, তার মানে কোনো অসুবিধা নেই, প্লাস 1 আছে। 17 10 170 হয়, এখানে দেখো 171 171 আছে, প্লাস মাইনাস 1 আমি অলরেডি বললাম যে অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে এটা 10ই হবে। এবার এই শূন্যটা কেটে গেল, সো দ্য আনসার ইজ 1%, নাথিং ইজ দেয়ার, দ্যাট মিন্স 1, so the percentage is 1%. Now in this case the answer is option C. So question number 2, the answer is option C. Okay, now go to the next question. Question number 3, total expenditure on all these items in 1998 was approximately what percentage of the total expenditure in 2002? তো বলছে যে 1998 সালের টোটাল এক্সপেন্ডিচার 2002 সালের টোটাল এক্সপেন্ডিচারের কত পার্সেন্ট? আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, হোয়াট পার্সেন্টেজের পরে দেখো 2002 আছে, তার মানে 2002টা আমার নিচে বসবে। আমাকে বছরে কিন্তু করেসপন্ডিং টোটাল এক্সপেন্ডিচার বার করতে হবে, নিচে থাকবে 2002 সাল। তাহলে প্রথমেই আমাদের কি কাজ? প্রথমে আমার কাজ হচ্ছে 1998 সাল এবং 2002 সালের টোটাল এক্সপেন্ডিচারটাকে বার করা। দেখো 1998 সালের টোটাল এক্সপেন্ডিচার মানে ইউ হ্যাভ টু অ্যাড হরাইজেন্টালি, আর হচ্ছে 2002 টোটাল এক্সপেন্ডিচার মানে ইউ হ্যাভ টু অ্যাড দিস ওয়ান। যদি আমরা অ্যাড করি তাহলে 1998 এর অ্যাড করলে দেখবে আনসার হবে 495.4. If you add this one, that will be 495. If you add 2002, that will be 713.36. 713.36. এবার দেখো এখানে হোয়াট পার্সেন্টেজের পরে 2002 আছে, তার মানে 2002 তার নিচে বসবে। এবার ওখানে দেখো টোটাল কি আছে 713.36, তার মানে সেটা অ্যাপ্রক্সিমেটলি 713,
713। আর ওখানে দেখো 98 কত আছে 495.4, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 495 ইনটু 100, কারণ আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে। আর খুব ইম্পর্টেন্ট, এখানে দেখো অ্যাপ্রক্সিমেটলি আছে, তার মানে সুবিধা আমাদের। অ্যাপ্রক্সিমেটলি মানে আমি মোটামুটি দেখতে হবে যে আনসারটা কার কাছাকাছি আছে। আগের দিন আমি যেরকম ভাবে করেছিলাম সেরকম ভাবে করতে হবে, মানে আমাকে এখানে দেখো বার করতে হবে কি, যে 495টা 713 কত পার্সেন্ট, তাই না? তাহলে জিনিস ভালো করে দেখো, 713 100% কত, 713 10% কত, 71.3, দশমিক এক ঘর বাঁদিকে সরে মানে 71 ধরো। 1% কত, 7.1 মানে 7 ধরো। তো এখানে দেখো 10% যদি 71 হয়, 713% যদি 71 হয়, তাহলে 70% কি হবে, নিশ্চয়ই 7 গুণ হবে। 10% যদি 71 হয়, 70% মানে তো ইন্টু 7, তাহলে এখানেও 7 দিয়ে গুণ করে দাও। 71 ইন্টু 7 মানে কত, 497। তার মানে 70% কত, 497, কিন্তু এখানে আছে কত দেখো, 495। তাহলে 713 70% হচ্ছে আমার 497, কিন্তু আমাকে বার করতে হবে 495। তার মানে আমার অ্যাকচুয়াল আনসারটা 70-এর জাস্ট কম হবে। আরেকবার বলছি, এখানে 713 দেখো 10% হচ্ছে দশমিকটা এক ঘর বাঁ দিকে সরছে, তার মানে 71.3, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি ধরো 71। 71.3 ইজ অ্যাপ্রক্সিমেটলি ধরো 71। তাহলে 10% যদি 7 হয়, আমাকে তো 495 করতে হবে। তার মানে 70% মানে কি 7 গুণ, তাহলে 71 ইন্টু 7 মানে কত, নিশ্চয়ই 497। তার মানে 70% হচ্ছে 497, আছে এখানে 495। 495 তো 497 এর থেকে কম, তার মানে আমার আনসারটা 70% এর থেকে জাস্ট কম হবে, ইজ 69% অ্যাকর্ডিং টু দ্য অপশন। অপশন দেওয়া আছে, সো দ্য আনসার ইজ অপশন সি। দিস মেথড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে ওই এক্স্যাক্টলি 69 পয়েন্ট সামথিং আমার কাটাকুটি করে বার করাটা লিটল বিট টাইম কনজিউমিং। আমি যদি এটা বুঝতে পারি যে আমার অ্যাকচুয়াল আনসারটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, অ্যাজ দ্য অপশনস আর গিভেন অলরেডি, ইফ ইউ কম্পেয়ার ইউ ক্যান ফাইন্ড আউট দ্য এক্সাক্ট আনসার। ওকে, দিস মেথড you can apply in case of calculation in mathematics. Okay. Now next problem. Question number 4. The total expenditure of the company over these items during the year 2000. একদম ইজি প্রবলেম, বলছে 2000 সালে টোটাল এক্সপেন্ডিচার বার করতে হবে, মানে কি এই সবগুলো যোগ করে দেবো, জাস্ট অ্যাড করে যেটা হবে সেটাই আনসার, তাই না? এবার দেখো এখানে আমি শর্টকাট কি লাগাতে পারি, আমাকে তো জাস্ট অ্যাড করতে হবে, শুধু ডেসিমেলের পরের পোর্শন গুলো অ্যাড করো, নিয়ে অপশনের সঙ্গে কম্পেয়ার করে দেখো। এখানে দেখো কিছু ডেসিমেলের পরে নেই, তাহলে কি হবে, 0.84 নেব, 60, আর দেখো ডেসিমেলের পরে কিছু নেই, অল আর অনলি ইন্টিজার্স, জাস্ট অ্যাড। 4 প্লাস 0 মানে 4, 8 6 14 মানে 4, তার মানে 0.44। 0.44 কোথায় আছে, দেখো অপশন এ তে আছে, সো দিস ইজ দ্য আনসার। সো দ্য আনসার ইজ অপশন এ। বোঝা গেল? This type of method you can apply in case of calculation. Now the last problem of data table. Question number 5. The ratio between the total expenditure on taxes for all the years and the total expenditure on fuel and transport for all the years respectively
is approximately how much? তার মানে এখানে কি বলছে না, total expenditure on tax and total expenditure on fuel transport. So first you have to find out the total expenditure of tax and fuel transport, then you have to find out the ratio. Now total expenditure of tax, look at the table. Total expenditure of tax means you have to add this one. Total expenditure of fuel transport means you have to add this. Now just add. Now one more thing, after addition you have to find out the ratio. Now first add the tax. If you add the tax, then just add 8 plus 8, 16 plus 4, that is 20 plus 8, and then plus 3, 28 plus 8 plus 3. If I add, so the answer will be 451. Just add, that will be 451. Then you have to add 98 plus 112 plus 101, then 133, then 142. The answer will be 586. Now after addition you have to find out the ratio. Now the ratio of taxes and the fuel transport. So first you have to write down the tax. So 451 will be in the left side, then fuel transport. Now you have to find out the answer. আমি অলরেডি বলেছি এখানে দেখো আমাকে অ্যাপ্রক্সিমেট হবে। অ্যাপ্রক্সিমেটলি মানে আমি প্লাস মাইনাস 1 পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করতে পারবো। এখানে 4 6 আছে। দুটো কিন্তু 5 দিয়ে ডিভিজিবল নয়, কিন্তু প্লাস মাইনাস 1 এর রুলে খাটছে। তার মানে দেখো 5 9 45 শূন্য যদি বসাই ওই মানে 450, এটা প্লাস 1 আছে তার মানে হতে পারে। মানে অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে কিন্তু প্লাস 1 পর্যন্ত আমি নিতে পারি, তাহলে আমার আনসার অতটা ভ্যারি করবে না। এখানে আমি দেখো যদি 5 দিয়ে ভাগ করি, 5 9 45 আর শূন্য বসলে 450, এখানে 451 দেখো 500 তো যদি 585 হতো তাহলে দেখো 5 যাবে, তাহলে কি হবে 5 সাথে 35 প্লাস 1 মানে কোনো সমস্যা নেই। এবার দেখো আবার দিয়ে কাটবে 9 10 90, 9 কে 9, so in case of approximation you can use this rule, that is plus minus 1 up to plus minus 1 you can approximate. So of question number 5, the answer is option B, 10:13. So this is data table. Now today we have covered total data interpretation chapters, the 4 topics we have partly we have covered in the previous class, that is bar diagram and pie chart. Today we have covered line diagram and data table also. So data interpretation is completed. Now you have to practice. তোমাদের কাছে যেসব বই আছে সেখান থেকে ডেটা ইন্টারপ্রিটেশনের চ্যাপ্টারগুলো ভালো করে ফেলবে। ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যে 4টে ভাগ আছে, আর আমি একটা যেটা বললাম মিক্সড গ্রাফ, এটা নতুন কিছু না। সেখানে বিভিন্ন ধরনের গ্রাফ হয়, বার গ্রাফ একটা থাকলো বা পাই চার্ট একটা থাকলো বা দুটো পাই চার্ট একটা লাইন গ্রাফ থাকলো, এরকম কম্বিনেশন দেওয়া থাকে। তো বিভিন্ন টাইপের ডেটা ইন্টারপ্রিটেশন বিভিন্ন বই থেকে করো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে।
যেটা সব থেকে ইম্পর্টেন্ট ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ডিআই। ওকে, আর যদি কোনো কনফিউশন থাকে এই চ্যাপ্টারের ক্ষেত্রে তাহলে অবশ্যই যখন ক্লাস আবার শুরু হবে নর্মালি তখন এটা ক্লারিফাই করে নিও। আর এই চ্যাপ্টারটা করার আগে অবশ্যই আমরা প্রিভিয়াসলি যে অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো করেছি সেগুলোকে আগে গো থ্রু করতে হবে, কারণ সেগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু অনেকটা রয়েছে এখানে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ।